স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আলোচনার জন্য আমাদের সাথে আছেন সকালের খবরের স্পোর্টস এডিটর এম কায়সার। এছাড়া আমাদের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানার হোসেন। শুরুতেই দেখে নিব আজকের প্রধান খবরগুলো। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। ১৮৬ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। ৪৮ ও অপরাজিত ১৩১ রানের দুটি চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক আর সিরিজ সেরা সাকিব আল হাসান। দলগত পারফরমেন্সেই বাংলাদেশ এ জয় পেয়েছে বললেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুইটা টেস্ট অলমোস্ট 5 দিনে গিয়ে তারপরে শেষ হয়েছে, তার মানে অ্যাটলিস্ট আমাদের ক্যারেক্টারটা শো করে যে অ্যাটলিস্ট 5 দিন ধরে আমরা কনসিস্টেন্ট একটা ভালো ক্রিকেটও খেলতে পারি। সো সেই থেকে বলবো রিয়েলি হ্যাপি, আর আশা করবো যেন এই মোমেন্টামটা যেন অ্যাটলিস্ট ক্যারি করে। মাসে ভাই আসতেছে ওয়ানডেতে, ইনশাল্লাহ আর কয়েকটা নতুন প্লেয়ার আসবে যারা ওয়ানডে, তো আশা করবো এটা যেন ক্যারি করা হয় আমাদের, সো দ্যাট আমরা যেন উইনিং একটা অ্যাটমসফিয়ার নিয়ে যেন ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ যেতে পারি। স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সিপিএর ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর সভাপতি নির্বাচিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। এর ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ৫ই জানুয়ারি নির্বাচনের সমালোচকরা অর্বাচীন, তারা গণতন্ত্রের ভাষা বোঝে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা নানা কথা বলেছিল, নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলেছে, আজকে সারা বিশ্ব কিন্তু এই জবাবটা দিয়ে দিয়েছে এই দুই নির্বাচনে ভোটের মাধ্যমে। এর পরেও যারা কথা বলবেন বা বলছেন, আমি মনে করি আসলে তারা অর্বাচীন, গণতন্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যার ঘটনায় অজ্ঞাত কজনকে আসামি করে হত্যা মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ ঘটনায় এ পর্যন্ত ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদ সহ আটক হয়েছে ২০ জন। ব্যাপারে মামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইন্তাজুল হক, সে নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করেন। এদিকে আনসার আল ইসলাম বাংলাদেশ ২ নামে যে সংগঠনটি শিক্ষক হত্যার দায় স্বীকার করছে, তাদের সাথে আনসারুল্লাহ বাংলা টিমের যোগ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পূর্ণাঙ্গ সংগঠন বলে মনে হচ্ছে না, এটি মনে হচ্ছে যে আমাদের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তাদেরই হয়তো কোনো স্প্লিন্টার গ্রুপ হতে পারে বা কোনো সেল যারা হয়তো এই কৌশলকে বেছে নিয়েছে। তো সেটি তাদেরকে আমরা আইডেন্টিফাই করার যে কাজ, সেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে ঢাকায় আসছে ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাদের সহযোগিতা দেওয়ার পাশাপাশি ভারতে পালিয়ে থাকা বাংলাদেশি জঙ্গিদের ব্যাপারেও তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রত্যেকটা সংবাদই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করছি। আমরা প্রত্যেকটা দেশেই যদি কোনো ইনফরমেশন দেয় সেগুলো আমরা খুব অ্যাটেনশন দিয়ে আমরা দেখছি। এর মানে এই নয় যে ওনারা বলছেন আমরা বিশ্বাস করছি না, সেইটা নয়, কিন্তু আমরা সব কিছুই দেখছি আমাদের তরফ থেকে। আমরা কিন্তু অলরেডি এগুলো নিয়ে আগে থেকেই রিসার্চ করছি, আগের থেকেই আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই জন্যই আমরা অনেকখানি দমন করতে সক্ষম হয়েছি। আবারও বাড়ছে সব ধরনের গ্যাসের দাম। 2 চুলার গ্যাসের বিল ১,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে বিতরণকারী 5 প্রতিষ্ঠান। এ নিয়ে ডিসেম্বরে এবং জানুয়ারি থেকেই তা কার্যকর হতে পারে বলে জানিয়েছে বিইআরসি। আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা শুনানি করতে পারবো, গণশুনানি আমাদের। তারপরে তারা আবেদন করেছে, পেট্রোবাংলা এবং তার কোম্পানিগুলো আবেদন করেছে জানুয়ারি ২০১৫ থেকে এটা কার্যকরী করতে। আমরা সেভাবে চেষ্টা করব। ১ জানুয়ারি থেকে বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রধান খবরগুলি। বাংলাদেশ ক্রিকেট দলের জয়
জন্য আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আসলে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। কায়সার ভাই, এর মধ্যে আমাদের সাথে আসলে আরেকজন দর্শক, আমাদের আজকের আলোচক, আরেকজন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের দুজনকে অভিনন্দন। আজকে আসলে শুরুই করতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট জয় দিয়ে, এবং আমাদের আজকে যে কিছু পত্রিকা আমাদের হাতে এসেছে যেগুলোর আসলে শিরোনাম দেখছেন যে টেলিভিশনের প্রধান শিরোনামই ছিল বাংলাদেশ ক্রিকেট, এবং সেটাই স্বাভাবিক, এবং সবগুলি পত্রিকাতে এসেছে ইতিহাস গড়া যায় বাংলাদেশের। আমাদের সময় মানব জমিনে বলেছে ইতিহাস বড় একটি শব্দে লেখা, টেস্টে বাংলাদেশের ইতিহাস, জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ, সবগুলি পত্রিকাতে খুবই স্বাভাবিকভাবে এসেছে। যেহেতু কায়সার ভাই অনেক দিন থেকে আমাদের ক্রীড়া অঙ্গনে কাজ করছেন, আপনার কাছে যেতে চাই যে এই যে ৩-০ ব্যবধানে আমাদের ইতিহাস বা হোয়াইট ওয়াশ যেটা আমরা বলি, আপনি একজন শুধু স্পোর্টস অঙ্গনের মানুষ বলে না বা সাংবাদিক বলে না, আসলে সাধারণ ক্রিকেট প্রেমী হিসেবে আমাদের আনন্দের মাত্রাটা আসলে কোন জায়গায় বা মূল্যায়নটা আসলে কোথায়, আপনি কিভাবে করবেন? ধন্যবাদ। আসলে এই জয়টি আমাদের কাঙ্ক্ষিত ছিল, কারণ এই সিরিজ শুরু হওয়ার আগে এবং যে একদম পুরো 3-0 যেটা বাংলাদেশ জিতেছে, এই সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু বাংলাদেশ অধিনায়ক কিন্তু বলেছিলেন যে আমরা এই সিরিজটি জিততে চাই এবং পরিষ্কার ৩-০ ব্যবধানে জিততে চাই। তো তিনি সেই কথাটি রেখেছেন, এবং পুরো 3টি ম্যাচেই বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলেছে সেটি নিশ্চিতভাবে প্রশংসার দাবিদার। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যে এই ম্যাচটি সিরিজ জিতেছি ৩-০-তে, এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয় একটি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে পুরো এই পেছনের বছরে আমরা কিন্তু কোনো ধরনের ম্যাচ জিতিনি, অনেকগুলো ম্যাচে কাছাকাছি জয়ের কাছাকাছি গিয়েছিলাম, তারপরেও হেরে গিয়েছি। অনেক সমালোচনার জন্ম দিয়েছিল এই ক্রিকেট দল, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমরা এই 1 বছরে আফগানিস্তান এবং হংকংয়ের মতো আপনার টেস্টের বাইরে থাকা দলের বিরুদ্ধে হেরেছি, দুর্বল দলের বিরুদ্ধে হেরে গিয়েছিলাম। তো এই দুটো দলের কাছে হারার ফলে আমাদের মানসিকভাবে কিন্তু আমাদের ক্রিকেট দলও কিন্তু একটু পিছিয়ে গিয়েছিল। প্লাস এই পুরো বছরব্যাপী কিন্তু আমাদের অক্রিকেটীয় কিছু ব্যাপারের জন্য কিন্তু ক্রিকেট দলও কিছু সাফারার ছিল। সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন এবং ক্রিকেট দলের কম্বিনেশনটাও নষ্ট হয়ে গিয়েছিল, দল একাদশ সাজাতে গিয়ে কিন্তু একটা ছন্দপতন হয়েছিল। সবকিছু মিলে কিন্তু পুরো বছরটা আমাদের জন্য ক্রিকেটের জন্য খুবই বাজে যাচ্ছিল। সেখান থেকে সেই পরাজয়ের গর্ত থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পেরেছি, এবং খুব কনভিনসিংলি আমরা এই ম্যাচ জিতেছি। শক্তিশালীভাবে বেরিয়ে এসে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছি। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমাদেরকে কিন্তু এই জিম্বাবুয়ের উপরে টেস্ট র্যাঙ্কিং এ থাকা উচিত ছিল। কারণটা হলো যে সেটা যদি থাকি আমরা, তাহলে আমাদের ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে একটি লজ্জাজনক একটি টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টে আমরা খেলবো না। তো সেই ধাপটা আমরা মোটামুটি এখন জিম্বাবুয়ের কাছ থেকে আমরা উপরে চলে এসেছি। এটা আমাদের 2017 সাল পর্যন্ত এটা ধরে রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে এই সিরিজটি খেলেছি এবং দাপটের সঙ্গে জিতেছি, এটি আমাদের ক্রিকেট দলের জন্য অনেক বড় একটি সাফল্যের বিষয়। আমরা শেষ টেস্টের জায়গায় আসি যে মমিনুল সেরা এবং সাকিব হলেন সিরিজ সেরা, এই জায়গাটা আসলে মূল্যায়নটা কিভাবে করবেন? আসলে এই সিরিজটা সাকিবের জন্য, আমি সাকিবের প্রসঙ্গটা প্রথমে বলি, এই সিরিজটা কিন্তু সাকিবের জন্য একটু অন্যরকম ছিল। কারণ আপনি জানেন যে সাকিব কিন্তু কিছু তার ডিসিপ্লিন গ্রাউন্ডে নিষিদ্ধ ছিলেন এবং তিনি একটি সিরিজ খেলতে পারেননি, বাট ক্রিকেট দল তার শাস্তিটা কমিয়ে তাকে আবার এই সিরিজের জন্য সুযোগ দিয়েছে। তো সেই সুযোগটা সাকিব কিভাবে কাজে লাগাবেন সেটা দেখার জন্য কিন্তু ক্রিকেট বোর্ডও কিন্তু উন্মুখ হয়েছিল। তো সাকিব সেই সুযোগটা কিন্তু খুব চমৎকারভাবে কাজে লাগিয়েছেন এবং খুবই রাজকীয়ভাবে তার প্রত্যাবর্তনটা হয়েছে। শুধুমাত্র ব্যাটে নয়, তিনি কিন্তু বোলিংয়েও যে সাফল্য দেখিয়েছেন সেটা কিন্তু দুর্দান্ত সাফল্য এক অর্থে বলা যায়। বোলিংয়ে অলরাউন্ডার যে দুজন গ্রেট অলরাউন্ডার আছেন, ইমরান খান এবং ইয়ান বোথাম, তাদের সমমর্যাদায় তিনি কিন্তু একটি রেকর্ড গড়েছেন যে একই টেস্টে সেঞ্চুরি এবং 10 উইকেট। এবং সাকিব যে বাংলাদেশের জন্য অপরিহার্য একজন ক্রিকেটার, সেটা কিন্তু তিনি তার প্রত্যাবর্তন সিরিজেই কিন্তু সেটা প্রমাণ করেছেন। এবং তার এই বাংলাদেশের এই সাফল্যের পিছনে আমি শুধুমাত্র সাকিবকে কৃতিত্ব দিচ্ছি তা না, বাংলাদেশের এই সাফল্যের পিছনে কিন্তু পুরো 11 জনই যারা খেলেছেন, পুরো এই 11 জনই কিন্তু ধন্যবাদ পাওয়ার মতোই ক্রিকেট খেলেছেন, এবং এটার সাথে টিম ম্যানেজমেন্টও নিঃসন্দেহ থ্যাংক ইউ পাবেন। আজকে আমাদের অধিনায়ক মনে এটাই বলেছেন যে পেসারদেরকেও ধন্যবাদ দেওয়া হয়েছে, বারবার স্পিনারদের প্রসঙ্গ আসছিল, তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আমরা আসলে আমরা জনাব আব্দুর রশিদ আপনার কাছে যাই, আপনি নিশ্চয়ই খেলা দেখেছেন, আপনি আমাদের টাইগারদের কি বলবেন? আমি উচ্ছ্বাসে তো আমরা আছি, আমরা খুশি হয়েছি, উনি বিশ্লেষণ দিলেন। তো আমরা বাংলাদেশে যেটা দেখেছি যে এরকম একটা খুব উচ্ছ্বসিত খেলার পরে আবার আমরা হঠাৎ করে পড়ে যাই। তো এখানে যে আমাদের যে উপরে ওঠার যে কার্ভটা,
সেটি আমরা ধরে রাখতে পারবো কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। এটি অত্যন্ত আনন্দের জয়, আমাদের রেলিগেশন ওই কাপ খেলতে থেকে আমরা বেঁচে গেছি, সেটি আমাদের একটু মর্যাদার বিষয়। আমরা আবারও এই আলোচনায় আসবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আমাদের টাইগারদের নিয়ে গল্প করব। যেমনই হই না কেন সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। বিরতির পর আবার ফিরে এলাম, চলে যাচ্ছে আলোচনায়। আমরা ক্রিকেটের আমাদের টাইগারদের কথা বলছিলাম। আপনার ওয়ানডে দল যে বাছাই হয়েছে সে বিষয়ে যদি কিছু বলেন, যে নাসির বাদ দেওয়া হয়েছে, কেমন হয়েছে দলটি? না, ওয়ানডে দলে নাসির হোসেন যে বাদ পড়েছেন সেটা কিন্তু অবভিয়াস ছিল, সেটা অবাক হওয়ার মতো কিছু না। কারণটা হলো যে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে খুবই বাজে পারফরমেন্স করেছিলেন এবং সেই পারফরমেন্স থেকে বেরিয়ে আসার জন্য তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন যে কলকাতায় একটি টুর্নামেন্ট হয়েছিল, সেখানে তিনি খেলেছিলেন, সেখানে তিনি 2টি হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেই প্রতিপক্ষ কিন্তু খুবই স্ট্রং কোনো প্রতিপক্ষ ছিল না। তো নির্বাচকরা যেটা জানিয়েছেন যে নাসির অফ ফর্মে রয়েছেন, এই কারণে তারা দল থেকে বাদ দিয়েছেন। বাট তারপরও কিন্তু আপনি যদি দেখেন কিন্তু এই ওয়ানডে স্কোয়াডটা কিন্তু আমাদের বেশ শক্তিশালী ওয়ানডে স্কোয়াড হয়েছে। এখানে মানে ব্যাটিং, বোলিং এবং পেস বোলিংয়ে একটু জোর দেওয়া হয়েছে, প্লাস সবকিছু মিলে কিন্তু আমাদের এই ওয়ানডে স্কোয়াডটা একটু আমি বলবো যে বেশ সব দিক থেকে খুব ভারসাম্য রক্ষা করার মতোই কিন্তু দল। এবং টেস্ট সিরিজ আমরা যেভাবে 3-0-তে জিতেছি, ঠিক ওয়ানডে সিরিজও আমাদের নতুন অধিনায়ক আপনি জানেন যে নতুন অধিনায়ক না, মাশরাফি এর আগেও অধিনায়ক ছিলেন।